অঙ্ক যখন তৈরি হয় বা অঙ্ক যখন কেউ সাজাতে শুরু করে, তখন দুদিক দিয়ে অঙ্কটা ভাবা হয়। এক, প্রতিপক্ষ যখন ভাঙতে শুরু করে তখন অন্যের সুবিধা কতটা আর কতটা নিজেদের সুবিধে, এই হিসেব কিন্তু এই মুহূর্তে আলিমুদ্দিনে শুরু হয়ে গেছে। মানে তৃণমূল যখন ভেঙে পড়ছে তখন আলিমুদ্দিন হিসেব করতে শুরু করেছে কোথায় কিভাবে পেনিট্রেট করলে ভোট আরো বাড়ানো যায়। সামনে অসংখ্য নির্বাচন রয়েছে, তার মধ্যে পৌরসভা রয়েছে, পঞ্চায়েত রয়েছে। ফলে এই ছোট বড় নির্বাচনগুলোই কিন্তু বামেদের এখন এই মুহূর্তে বড় পরীক্ষা। একটা জিনিস খুব পরিষ্কার বোঝা উচিত, শহর দিয়ে কিন্তু বোঝা যাবে না কোথায় কি পরিস্থিতি রয়েছে। বুঝতে যদি হয় তাহলে রূঢ় বাস্তবের মুখোমুখি হতে হবে, আর তার জন্য দরকার এমন মানুষের সঙ্গে কথা বলা যিনি রোজ সেই মানুষদের কাছাকাছি থাকেন যারা কঠিন বাস্তবের মধ্যে দিয়ে হাঁটেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিরাপদ সর্দার, ক্ষেত মজুর সংগঠনের সম্পাদক। আমি অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। নিরাপদা, বেঙ্গল পলিটিক্স আপনাকে স্বাগত। যে রূঢ় বাস্তবের কথা আমি আপনাকে মানে শুরুতেই বললাম আর কি, ভিডিও শুরুতে, আপনি সেই রূঢ় বাস্তব থেকে কতটা নির্যাস পাচ্ছেন, কতটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ বামেদের ফেরার অসংখ্য সবুজ সংকেত দেখা যাচ্ছে? আপনি দেখুন যে গ্রাম বাংলার মানুষকেও আমরা কোনো সময় এইভাবে দেখিনি যে একটা সরকার নির্বাচিত হওয়ার পর যারা ভোট দিল সরকারকে, তারা সেই সরকারের বিরুদ্ধে এইভাবে মুখ খুলবে। এই প্রথম আমরা গ্রাম বাংলাতে দেখতে পাচ্ছি, গরিব মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, ওদের মধ্যে আওয়াজ উঠেছে, আমার ভোটাধিকার কেড়ে নিল, আমার অন্নপূর্ণা ভাণ্ডার কেড়ে নিল, নামকেও আসতে ওরা দিচ্ছে, 1 মাস দিয়েছে আর 2 মাস পাইনি, বার্ধক্য ভাতাগুলো প্রায় বন্ধ। এই যে কথাগুলো উঠে আসছে, এই কথা বলার তাদের একটা সাহস আমরা দেখতে পাচ্ছি। তারা আমাদের কাছে আসছে, এইটা হচ্ছে আমাদের রূঢ় বাস্তব যেটা বলছেন, যেটা ওদের কাছে যাওয়ার কথা ছিল, হয় তৃণমূল নইলে বিজেপি, যারা লিডার ওখানকার কর্মী, তাদের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু এই লোকগুলো আমাদের কাছে এসে আমাদের কাছে তার সুখ দুঃখের কথা জানাচ্ছে। এটা দিয়ে বোঝা যায় যে মানুষ যাদেরকে ভোট দিয়েছে আপাতত সেই মানুষ কিন্তু আস্তে আস্তে করে মোড় ঘুরে যাচ্ছে সেই মানুষের। নির্মলদা, আপনি আমাকে একটা জিনিস বলুন, 2 মাস আগের যা সিচুয়েশন ছিল আর 2 মাস পরের যা সিচুয়েশন, কতটা আপনাদের অনুকূলে, এটা মানুষ সত্যি জানতে চাইছেন। যে আপনারা 4% ভোট পেয়েছেন, 4.6% ভোট পেয়েছেন বিধানসভা নির্বাচনে। আপনাদের এই 2 মাসে কি এমন পরিবর্তনের আপনারা ইঙ্গিত বা পদধ্বনি শুনতে পাচ্ছেন যাতে মনে হচ্ছে যে বামেদের সত্যি স্বপ্ন দেখা শুরু করা উচিত? আপনি দেখুন, সেই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর তার প্রথম কাজটা হলো আমাদের রাজ্যের যে সংস্কৃতি ছিল, আমাদের রাজ্যের যে একটা ভাবধারা ছিল, সেটা হচ্ছে ঈদ। ঈদ আমাদের রাজ্যে একটা উৎসব। সেই ঈদে প্রথম ঘোষণা করলেন তিনি যে এখানে গরু কাটা যাবে না, গরু কুরবানি হবে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপামর জনসাধারণ যারা গরু পোষে, গরু তো আর মুসলমানরা পোষে না, সব গরিব, কৃষক, ক্ষেত মজুর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই অংশের মানুষ এই গরু পোষে। এবং ঈদের সময় তারা খুব মানে আড়ম্বর করে বাজারগুলোতে গিয়ে তারা সেই সমস্ত গরু বিক্রি করে। সেই বাজার বন্ধ, গরু হাট নেই। মানে গ্রামীণ অর্থনীতি একটা ব্যাপক সাংঘাতিক ভাবে গ্রামীণ অর্থনীতি আর গরিব মানুষ, মানে তার যা ভাবনা ছিল, তার যা স্বপ্ন ছিল, সে এখন হতাশাগ্রস্ত যে আমি একটা গরু বিক্রি করে 15,000 টাকা পেতাম, সেই গরুকে এখন আমি জল খেটে খাওয়াচ্ছি, আমার অর্ধেক খেতে হচ্ছে আর গরুর পেটে অর্ধেক দিতে হচ্ছে। মানে এটা মানুষের মধ্যে সাংঘাতিক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, যেটা মানুষ আস্তে আস্তে করে আমাদের দিকেই আসছে। মানে এটার সঙ্গে কি আপনি অ্যাড করছেন যে অন্নপূর্ণা ভান্ডার বা অনেকেই পাচ্ছেন না, সেই ব্যাপারটা অ্যাড করছেন? মানে গ্রামীণ অর্থনীতির উপর একদিকে আপনি ঈদ পালন না হওয়ার জন্য, গরু বিক্রি করতে না হওয়ার জন্য যে পরিমাণ আর্থিক অনটনের একটা জায়গা তৈরি হয়েছে, আপনি বলছেন যেখানে যে গরুকেও এখন খাওয়ানোর জন্য অর্ধেক নিজের খাবার তুলে দিতে হচ্ছে। একই সঙ্গে যে অর্থটা পাওয়া যেত, মানে যেটা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতো, অনেক অর্থনীতিবিদ বলছেন এই কথা, সেটাতে কি খানিকটা অক্সিজেনের মতন যে টাকাটা আসতো সেটা বন্ধ হয়ে যাওয়াটা কি গ্রামীণ অর্থনীতিকে একই সঙ্গে ভেঙে ফেলেছে? এই দুটোই তো পরস্পরের সঙ্গে যুক্ত। আচ্ছা।
পরস্পরের সম্পৃক্ত, হুম কোনোটাকে বাদ দিয়ে নয়। হুম আজকের যারা অন্নপূর্ণা ভাণ্ডার পেত, হুম তারা তো একটা জীবনের একটা প্ল্যানিং করে পরিকল্পনা করে এগোতো যে আমি এই টাকাটা পাবো। সেই টাকাটা যখন আটকে গেল, সেই টাকাটা যখন পেলো না, হুম এটা তো কেবলমাত্র যাদের আর্থিক স্বয়ংভরতা আছে তারা পাচ্ছে না এরকম ব্যাপার নয়। হুম তাহলে অসংখ্য গরিব, শ্রমিক, ক্ষেতমজুর, আদিবাসী, তফসিলি জাতি, এই পরিবারের মহিলারাও তো এই টাকাটা পেত, হুম তারা সেই টাকা থেকে বঞ্চিত। হুম এইটার সঙ্গে যারা বার্ধক্য ভাতা পেত হুম গরিব পরিবারগুলোতে, সেই বৃদ্ধ মানুষ, তাদের যে মানে ওষুধ কেনার যে পয়সা, হুম সেই পরিবারকে দিতে হতো না। তাহলে সেই গরিব পরিবারগুলোতে একটা প্ল্যানিং ছিল। হুম তাহলে তারা এই অর্থ না পাওয়ার জন্যে হতাশাগ্রস্ত, হুম তাদের সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। অন্যদিকে হুম। ওই পরিবারে একজন হুম বয়স্ক মানুষে বার্ধক্য ভাতা পেত, বার্ধক্য ভাতার উপরে তারা কি নির্ভর করত, যে বাবার ওটা আমি ওষুধ কিনে দিতে পারবো, হুম ওটা অন্তত আমাদের কাজের টাকা সেখানে দিতে হবে না। হুম তাহলে সেটাও বন্ধ। তাহলে এই বার্ধক্য ভাতাটা বন্ধ হয়ে যাওয়ার ফলে হুম ওই বৃদ্ধ মানুষের জীবন জীবিকার প্রশ্ন এখন হুম এখন যুগটা পাল্টেছে, আধুনিক যুগ, ভোগবাদ আসছে। তাহলে কিছুটা স্বার্থপর হয়েছে মানুষ। তাহলে বাবাকে দেখবে না ওরা দেখবে, ফলে বাবারাও কিন্তু, বাবা মা এখন পথে বসতে চলেছে। আপনি যে এই যে মানে আপনি তো কখনো আপনার ভোট থাকুক না থাকুক আপনার কাজ তো কখনো থেমে থাকে না। আপনি এমন একটা কাজ মানে সংগঠনের কাজ করেন, তা আপনাদের 24x7 কাজ চলতেই থাকে। এই পরিস্থিতিতে গত 2 মাসে আপনি তো নিশ্চয়ই গ্রামীণ এলাকাগুলোতে পা রেখেছেন, আপনি আপনার সংগঠনের কাজ করেছেন। সেখানে কি ছবি দেখছেন? মানে মানুষ, এই যে আপনি বলছেন যে মানুষ অনেক বেশি এখন আরতি নিয়ে বামেদের কাছে আসতে চাইছে, বামেদের কাছে ফিরতে চাইছে, যে কথাটা আপনি বলছেন, এটার কি কি লক্ষণ আপনি দেখছেন? তাতে মনে হচ্ছে যে এই ব্যাপারটা আরো বাড়তে পারে। আপনি দেখুন, এই সময়কালের মধ্যে আমরা, মানে শুধু হকার উচ্ছেদ বা বস্তি উচ্ছেদ দিয়ে তো এটাকে এই সময়কালের মধ্যে আপনি গ্রাম বাংলার দিকে তাকিয়ে দেখুন। আমরা বিডিও অফিসগুলোতে যখন গেছি, হুম তখন আমরা অত মানুষকে ডাকিনি। সম্প্রতি আমরা আপনি সন্দেশখালীতে তো একটা বিডিওর জমা কাছে করলেন। বিডিওর কাছে যাব, আর আমাদের এই এলাকার মানুষ তারা ভোটের তালিকা থেকে তাদের নাম বাদ গেছে, হুম এসআইআর থেকে নাম বাদ গেছে, হুম এরা ট্রাইব্যুনালে আবেদন করেছে, এদেরটা কবে ভোটার তালিকায় নাম উঠবে। আমরা গেছি এটা বলতে যে অন্নপূর্ণা থেকে তার নামটা বাদ গেছে, এ পাবে কি না। হুম গুটি কয়েক লোক নিয়ে যাওয়ার কথা, হাজার হাজার মানুষ সন্দেশখালিতে ওই গ্রামীণ ব্লকে হুম এসে উপস্থিত হয়ে যাচ্ছে। এটাকে আমরা মনে করছি বামেদের পক্ষে মানুষের আস্তে আস্তে করে ভিড় জমছে, হুম। বামেদেরকে পছন্দ করছে। হুম কারণ এই পরিস্থিতিতে আর কোনো রাজনৈতিক দল নেই হুম। যারা এই মানুষগুলোর জন্য ভাবছে। আচ্ছা। ওদিকে পাশেই বাংলাদেশ, হুম আমাদের বিরাট বর্ডার এরিয়াটা আমাদের রাজ্যে। দেখবেন বাংলাদেশের যা বর্ডারে যা নিয়ম ছিল, যা আইন ছিল, সব পাল্টিয়ে এখন আরো 500 মিটার দূরে এসে খুঁটি পুঁতে দেওয়া হচ্ছে। হুম তার ওপারে আমাদের লোকজন আছে, তার কি হবে? গরিব মানুষ ওই জমির কি হবে? হুম নানান সমস্যা নিয়ে আমরা যাচ্ছি, হই করে মানুষ আমাদের এখানে আসছে। তাহলে মানুষের আপদে বিপদে তার প্রয়োজনে বামেরা ছিল, এখনো আছে, জিতিনি, হুম হেরেছি, কিন্তু সেই বামেদেরকেই তারা দেখতে পাচ্ছে। এই যে আমাদের প্রতিনিয়ত গ্রাম বাংলাতে দেখতে পাচ্ছে, পাড়ায় দেখতে পাচ্ছে, হুম এই দেখতে পাওয়াটা মানুষের মনে আরো বেশি সাহস সঞ্চার করছে। মানুষ মনে করছে, হ্যাঁ, আমরা বামেরাই আমাদের ঠিক, আসলে আমরা যাদেরকে ভোট দিয়েছি তারা ঠিক নয়, হুম। আমরা ভুল করেছি। তাদের ভুলটা ইতিমধ্যে আমাদের সামনে বলা শুরু করেছে। এটা দিয়ে আমরা উপলব্ধি করছি যে মানুষ আস্তে আস্তে বামেদের দিকে আসছে। নিরাপদা কেন্দ্রীয় কমিটির মিটিং ছিল সদ্য, মানে দিল্লিতে মিটিং ছিল, এবং তাতে 3 দিনের মিটিংয়ে মোটামুটি একটা নির্যাস খুব পরিষ্কার উঠে আসছে। সেটা হচ্ছে যে তৃণমূলের একটা ঢল, মানে তৃণমূল থেকে বামেদের দিকে আসার একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। এই মুহূর্তে তৃণমূল ভেঙে চুরমার। মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে আছেন একদিকে, আর উল্টো দিকে
দুটো গোষ্ঠী হয়ে গিয়েছে, একটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ওদিকে তো এনসিপিআই বলে একটা দলই তৈরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আপনার কি কোথাও মনে হয় যে গ্রামীণ স্তরে যে সংগঠনের যে জোর আপনাদের, আপনি নিজে বারবার আমাকে ইন্টারভিউতে বলেছেন যে আমাদের গ্রামীণ স্তরে সংগঠনের জোর অনেক বেশি বাড়তে শুরু করেছে, বা আমাদের যতটুকু গ্যাপ আছে বা যতটুকু দুর্বলতা সেটা খুব দ্রুত সেটাকে মিটিয়ে একটা শক্তিশালী জায়গায় আসতে হবে। আপনার কোথাও মনে হচ্ছে যে এটাই সঠিক সময় এই দুর্বলতাকে মুছে ফেলার? দেখুন, আমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করেছি আমরা অনেক আগে থেকে। নির্বাচনের পরে একটা অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশটা বামেদের কাছে নতুনত্ব নয়, কারণ আমরা অনেক আগেই বুঝেছিলাম যে তৃণমূল যদি 3টে সিট কম পায় তাহলে তৃণমূল থাকবে না, এবং সেটা বিজেপি ভাঙিয়ে দেবে। কারণ বিজেপিকে আমরা দেখেছি গোটা দেশের ক্ষেত্রে কেনা বেচার ক্ষেত্রে ওস্তাদ তারা, আর এখানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আরও বেশি ওস্তাদ। সুতরাং তিনি চেষ্টা করছেন এদের সবাইকে গিলে খেতে, ফলে গিলে খাওয়া হচ্ছে। অন্য নামে কয়েকজনকে যুক্ত করেছে, আর কয়েকজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তারা কোন দিকে যাবে। কিছু লোক যারা আছে, নেতা আছে, নেতা গোছের যারা আছে, তারা যতটা পারে ম্যানেজ করে ওদিকে ঢুকে যাবে। বাকি যে সমস্ত লোক থাকবে তাদের তো বিকল্প কোনো রাস্তা নেই। তারা আস্তে আস্তে করে ওই গ্রামের দিকে, লাল ঝান্ডার দিকেই তাদের আস্তে আস্তে করে আসতে হবে। এটাই তাদের একমাত্র রাস্তা, আর বিকল্প পথ নেই। সুতরাং এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা খুব দক্ষতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আমাদের সংগঠনের যা কাজ, গ্রামীণ এলাকায় আমাদের যা কাজ, ক্ষেতমজুর ইউনিয়নের যা কাজ, সেই কাজটাকে আমরা দ্রুততার সঙ্গে মানুষের কাছে গিয়ে একেবারে ডোর টু ডোর আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, নির্মলদা, আপনি আপনার এত লম্বা কেরিয়ার, আপনি বিধায়ক থেকেছেন, এবং এমন জায়গায় বিধায়ক থেকেছেন যে যেটা খুব মানে ইদানিংকালের খুব বিস্ফোরক একটা এরিয়া, সন্দেশখালী। আপনি তার বিধায়ক হিসেবে একটা টার্ম কাজ করেছেন। আপনার এই যে তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রীরা, যারা ভোট শেষ হওয়া মাত্রই হার দেখেই যারা উল্টো দিকে পা বাড়াতে শুরু করলেন, বিপ্লব শুরু করলেন, আন্দোলন শুরু করলেন, নতুন দল খুলে ফেললেন, এদের সম্পর্কে আপনার পর্যালোচনা কি, আপনার বিশ্লেষণ? আসলে এরা তো সবসময় অর্থলোভী, টাকা যেদিকে পায় সেদিকে চলে যায়। তৃণমূলে গেছিল, সেখানে কিছু অর্থ রোজগার করার একটা সুযোগ ছিল, সেজন্যই তারা গেছিল। এখন আর অর্থ রোজগার কোনো সুযোগ নেই, একমাত্র সুযোগ আছে যদি বিজেপিতে যায়। এখন বিজেপিতে চেষ্টা করবে তারা যাওয়ার জন্য, ওখানে গেলে কিছু রোজগার হবে, বিজেপি তাই করবে। তৃণমূলের মতোই করে তো চলছে বিজেপি, ওর বাইরে তো যাচ্ছে না। ফলে এরা যতটা পারে যাবে, কিন্তু বাকি যারা যাবে না তারা কিছুটা নিউট্রাল থাকবে, যাতে ওদের উপরে ডিম ছড়া না হয়। তারপরে আস্তে আস্তে করে চেষ্টা করবে বামের দিক থেকে আসার, কিন্তু বামেদের তো এই পদ্ধতি নেই। শুধুই কি ডিম ছড়া, নাকি ইডি, সিবিআই এই সমস্ত ভয়ভীতিগুলো এদের মধ্যে কাজ করছে? আছে তো, এরা তো দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি পরায়ণ। ফলে এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে তারাই চলে যাওয়ার চেষ্টা করবে, আর যারা যেতে পারবে না, একান্তই যারা যেতে পারবে না, তাদের অবস্থা তো খুবই খারাপ হবে। তারা চেষ্টা করবে যারা বেশি আন্দোলন করতে পারছে, লড়াই করতে পারছে, সবসময় মিটিং মিছিলে যাদের রমরমা বাজার, তাদের দিকে আস্তে আস্তে করে তারা গা ভাসানোর চেষ্টা করবে। মানে কংগ্রেসের দিকে যেতে চাইবে বলছে। পরে কংগ্রেসের দিকে কিছুটা যাবে, আর যাদের এইরকম স্বচ্ছতা কিছুটা আছে তারা বামেদের দিকে থাকার চেষ্টা করবে। আচ্ছা, এই যে ধরুন আজকে গতকালকে দেখলাম অনুব্রত মণ্ডল, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্ট, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে চলে গেলেন, তাকে বীরভূমের দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আর আজকে দেখলাম মদন মিত্র শেষ প্রহরী হিসেবে যাকে দেখা যাচ্ছিল, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছাড়লেন। এই যে দুই হেভিওয়েট নেতা যারা শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, এদের ছেড়ে চলে যাওয়ার অর্থ কি? মানে এটার কি কোনো পার্টিকুলার কোনো সিগনিফিকেন্স রয়েছে এদের ছেড়ে চলে যাওয়া? আছে তো। কিরকম আছে? এরা এদিকে থাকলেই তো জেলে যেতে হবে। আচ্ছা, এরা এদিকে থাকলে তো বাইরে থাকতে পারবে না, পরিবারের সঙ্গে থাকতে পারবে না। এদের বিরুদ্ধে তো অনেক রকম এলিগেশন আছে, সুতরাং এদেরকে তো বাঁচতে হবে এবং রাজনীতির হাত ধরেই বাঁচতে হবে, আর বিকল্প রাস্তা নেই। সুতরাং ওখানে গেলেই
বিজেপি তাদেরকে রক্ষা করবে, বিজেপি তাদেরকে রক্ষা করবে। এই যে যাদের আলাদা করে বিধানসভায় নিয়ে গিয়ে দল তৈরি করে দিল তাদেরকে, এদের সঙ্গে থাকলে এদেরকে তো পাহারা দিচ্ছে বিজেপি, শুধু এদের দিকে থাকলে 7 খুন মাফ হয়ে যাবে, সেই জন্যই তারা চলে যাচ্ছে। হেভিওয়েট আর কি আছে, এর চাইতে হেভিওয়েট নেতারা তো এর আগেই বেরিয়েছিল। আর এরা তো মানে জড়তি পড়তি ছিল, তবু একটু চেষ্টা করছিল থাকার জন্য, কিন্তু ওরা জানে যে এখানে থাকা যাবে না, কারণ এখানে আমাদের থাকার মতো সুযোগ নেই, ওই দিকেই যেতে হবে। তো মাঝখানে কিছুটা একটু মমতার হয়ে কিছু কথা বলার চেষ্টা করছি, এখন চলে গেছে। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ কি, মানে রাজনৈতিক ভবিষ্যৎ কি? এখন দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে প্রজেক্ট করেছিল আরএসএস, এই রাজ্যে প্রজেক্ট করে বামেদের উপরে তীব্র আক্রমণ শানানোর পরামর্শ দিয়েছিল, এবং সেভাবেই সে তীব্র আক্রমণ করে ক্ষমতায় এসেছে। মিথ্যেটাকে বারে বারে প্রচার করে সত্যে পরিণত করেছে। এখন সেই মমতা ব্যানার্জি কোন দিকে যাবে, তার ভবিষ্যৎ কি আছে? এখন হয় তাকে কংগ্রেসে চলে যেতে হবে, তা নাহলে রাজনীতি ছেড়ে চুপচাপ বসে থাকতে হবে। বয়সও হয়েছে, বসে থাকার মতো বয়স হয়েছে, ওর একটা অপশন আছে, মমতা ব্যানার্জির কিন্তু একটা সুযোগ আছে, মানে অবসর নেওয়ার অপশন বলছেন আপনি? হ্যাঁ, ওর কিন্তু একটা সুযোগ আছে, ওর ভাইপোর নেই। ভাইপো তো এদিক ওদিক থাকতে পারবে না, এখনো পর্যন্ত দেখেছেন তো এত কিছু হয়েছে, ওকে ধরছে না। এর আগেই তো ধরার কথা ছিল, গ্রেপ্তার করার কথা ছিল, করেনি তো। তার মানে ওর ভাইপোকেও আস্তে আস্তে করে ওরা খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবে, মানে ওদের দিকে নিয়ে নেবে। হ্যাঁ, বাইরে থাকবে না, আর কেউ জেলেও যাবে না, বাইরেও থাকবে না, ওর ভাইপো জেলেও যাবে না। হ্যাঁ, ওদের ছত্রছায়ায় থাকবে, কিন্তু আলাদা করে তৃণমূলের আর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ ওরা বুঝেছে যে তৃণমূল মানে চোর, তৃণমূল মানে দুর্নীতিগ্রস্ত, আপাদমস্তক চুরিতে ভর্তি, সুতরাং ওই নামে এই রাজ্যে আর রাখা যাবে না, সুতরাং ওকে গুটিয়ে দিতে হবে। তাই ওরা অন্য নাম ব্যবহার করে তাদেরকে বিরোধী দলনেতা করে রেখেছে, যাতে ওদের কেউ বিরোধিতা করতে না পারে। এটা তো রাজনীতির কৌশল খেলছে বিজেপি, আর পরামর্শ দিচ্ছে আরএসএস, যা কিছু হচ্ছে আরএসএস এর পরামর্শ অনুযায়ী। এখন যারা তাকে তুলেছিল সেই আরএসএস তাকে আবার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ এটা কি বলা যাবে? মানে আপনি বলবেন, মানে ধরুন একটা এক ভদ্রমহিলার বয়স 72-73 বছর বয়স, হ্যাঁ, মানে কেরিয়ারে তো 30 বছর, মানে রাজনৈতিক কেরিয়ারে 30 বছর মানে লম্বা সময়। 30 বছর বিরোধী দলনেত্রী ছিলেন, 30 বছর 15 বছর বিরোধী হিসেবে নেত্রী হিসেবে কাজ করেছেন, আর 15 বছর মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন, ফলে 30টা বছর তো তার পেরিয়েছে। এই পরিস্থিতিতে আপনার কোথাও মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কামব্যাকের রাস্তা খোলা আছে? কোথাও মনে হয় আপনার? আমার তাই মনে হয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যা রাজনৈতিক জীবন সেটা অনেক লম্বা, রাজনীতিতে অনেক সময় দিয়েছে, সে ভালো করুক আর খারাপ করুক, অনেক সময় মানে জীবনের একটা বড় অংশ রাজনীতিতে কাটিয়েছে। এখন তার রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে, সেই জায়গাকে নিয়ে যদি বিশ্লেষণ করা যায়, তাহলে ও তো নতুন করে দল করে সেই দলকে সে তো আর কামব্যাক করাতে পারবে না, সেই পরিস্থিতি নেই বাংলাতে। তাহলে তার বিকল্প পথ কি খোলা আছে? তাহলে হয় বসে যেতে হবে, তাহলে আবার কংগ্রেসে ফিরে যেতে হবে, এই দুটোর একটা রাস্তা খোলা আছে, লোকে একটা বেছে নিতে হবে, এর বাইরে আর কি পথ আছে? মানে আপনার মনে হয় যে যদি কংগ্রেসে যদি ফেরেন, আপনার যুক্তি যদি ধরে নিই যে কংগ্রেসে যদি ফিরবেন, নিশ্চয়ই অবসর নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, যতক্ষণ রয়েছেন লড়াই চালিয়ে যাবেন, এটা অন্তত পক্ষে রাজনীতির ময়দানে এই বিশ্বাস অনেকেরই রয়েছে, আপনিও হয়তো খানিকটা বিশ্বাস করেন, কারণ কারোরই কেরিয়ার তো শেষ হয়ে যায় না, চেষ্টা করেন টিকে থাকার, প্রাসঙ্গিক থাকার। যদি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে যদি হাত মেলান, কোথাও আপনার মনে হয় যে কংগ্রেস অনেকটা অক্সিজেন পাবে বাংলার বুকে? না, মমতা ব্যানার্জি যদি কংগ্রেসের দিকে চলে যায়, বরং কংগ্রেসের খারাপই হবে। মমতা ব্যানার্জি যেভাবে যে কৌশলে এই রাজ্যটাকে চালিয়েছে, এই রাজ্যের মানুষকে শোষণ শাসন করেছে, তাতে করি সে যদি আবার কংগ্রেসের দিকে যায়, কংগ্রেসের কখনো ভালো হতে পারে না। এর বিরুদ্ধে কংগ্রেস বামেদের সঙ্গে জোট করে লড়েছে, আর সেই কংগ্রেসের দিকে গেলে কংগ্রেসের যে খুব ভালো হবে, ভালো তো হবেই না, বরং আরো খারাপ হবে।
আচ্ছা, সেই জন্য মমতা ব্যানার্জি রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করলেও ওর কিন্তু রাস্তা খোলা নেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। নিরাপদা, এই যে গুন্ডা দমন আইন যেটা আনা হলো বা সোমবার থেকে বলবৎ হয়েছে বলে ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনি একটা জিনিস বলুন, এই আইনটা আসলে কি, মানে এটা কিভাবে, নানান বিষয়ে নানান জায়গায় নানান কথা বলা হচ্ছে। আমি আপনার কাছে বোঝার চেষ্টা করছি এই আইনটা কি, মানে আপনারা তো এই ব্যাপারগুলো নিয়ে চর্চা করেন, আইনটা আসলে কি, মানে এটা এটা আসাতে কোথাও কি কোনো সমস্যা তৈরি হওয়ার কথা, মানে সম্ভাবনা দেখা দিচ্ছে? আচ্ছা, আপনি একটু একটু যদি একটু গভীরে চিন্তা করেন তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে তো এই আইনটি ছিল না। হুম, এই আইনটা তো প্রয়োগ করা হয়নি পশ্চিমবঙ্গে, তাই না? তাহলে পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কি ভেঙে পড়েছিল? পশ্চিমবঙ্গে যারা দুর্নীতি করতো, চুরি করতো, তারা কি সাজা পায়নি? জেলে যারা গেছে তাদের কি শাস্তি হয়নি? হুম, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছিল তাদেরকে কি শাস্তি দেওয়া যায়নি? হুম, যারা সমাজ বিরোধী তাদেরকে কি শাস্তি দেওয়া যায়নি? তাহলে যেত তো। হুম, এই আইনটা প্রয়োগ না করেও মানুষকে সাজা দেয়া যেত। হুম, তাহলে এই আইনটা কেন আনা হচ্ছে? এই যে গুন্ডা দমন আইন, হুম, এটা কেন আনা হবে? আসলে এই গুন্ডা দমন আইনে আছে এমন এমন ব্যবস্থা যেটা কেবলমাত্র যারা সরকার বিরোধী হুম, তাদেরকে বিনা বিচারে, বিনা কোশ্চেনে হুম, তাদেরকে বহুদিন জেলের মধ্যে রেখে দেওয়া যায়। আচ্ছা, কোনো কৈফিয়ত নেই, হুম, কোনো কথা নেই, আপনাকে ধরে লোকাবে ঢুকিয়ে দিই, বলতে পারবে না যে কেন আপনাকে নিয়ে গেছে, আপনার নামে কোনো এফআইআর হয়নি, হুম, সেটা 1 বছর পরে এফআইআর হতে পারে। কিন্তু এই যে ব্যবস্থাটা, এইরকম একটা আইন, এরকম গণতান্ত্রিক দেশে, পশ্চিমবঙ্গের মতন গণতান্ত্রিক দেশ, রাজ্য, হুম, যে রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন পীঠস্থান, হুম, সেই রাজ্যে এটা প্রয়োগ করে কি খুব প্রয়োজন হয়ে দাঁড়াবে? তাহলে এটা কেন করছে? করছে এই জন্যেই এখন যে আমরা এই যে আইন অমান্য আন্দোলন করতে যাব 10 তারিখ, হুম, 10 তারিখ আইন অমান্য আন্দোলন হবে, ওরা ব্যারিকেড করবে পুলিশ, হুম, আমরা গিয়ে ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করব। সেটাই হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে এরা, এদেরকে গ্রেপ্তার করে, হুম, বিনা বিচারে এরা জেলে যাবে, এদের নিয়ে কোনো আলোচনা হবে না। হুম, তাহলে কারা যাবে? যারা সমাজের জন্য লড়ছে, মানুষের জন্য লড়ছে, হুম, শ্রেণীর জন্য লড়ছে, এই অংশের মানুষকে নিয়ে যাও, যাকে তাকে নিয়ে যাবে না ওরা। যেমন এই আমাদের একে নিয়ে গেল বারুইপুরে, হুম, হুম, লায়ক আলী। হ্যাঁ, লায়েক আলীকে নিয়ে গেল। হুম, তাই লায়েক আলীকে নিয়ে গেল, লায়েক আলী কি করেছিল? কোন বক্তৃতায় তার উস্কানিমূলক কথা আছে? বক্তৃতার ভিডিওগুলো দেখলে তো বোঝা যায়। 27টি ধারায় তো মামলা করা হয়েছে। 27টি ধারায় দেওয়া হয়েছে, ওকে নিয়ে গেল 27টি ধারায় মামলা দিয়ে দিল। অথচ সেই লায়েক আলীকে হুম, দেখেছি যে পুলিশের সঙ্গে আপ্রাণ চেষ্টা করছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত ঠেকানো। করার জন্য, শান্ত করার জন্য। আচ্ছা, তারপরে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। এই আসলে গুন্ডা দমনের নামে গুন্ডারা তারা আশ্রয় পাবে, গুন্ডারা সুরক্ষিত থাকবে, আর রাজনীতিবিদরা, সমাজে যারা আন্দোলন করছে, হুম, তারা সরকারের বিরুদ্ধে মুখ খুললে তাদেরকে এই গুন্ডা দমন আইনের আওতায় আনা হবে। এই আচ্ছা, জন্যই এটা আনা হয়েছে। আচ্ছা। তো এই পরিস্থিতিতে, মানে এই যে সিচুয়েশন এখন চলছে, মানে যেটা আপনি বলছেন যে 2 মাসের সরকারের 2 মাসের মেয়াদ পূরণ হলো, এদিকে তৃণমূল ভেঙে চলে যাচ্ছে, এই পরিস্থিতিতে আপনাদের নতুন কর্মসূচি কি? মানে আমি আপনার ক্ষেত মজুর সংগঠনের কথা জিজ্ঞেস করছি, আমি শহরের আন্দোলনের কথা জিজ্ঞেস করছি না। আপনি কিভাবে পরিস্থিতিটাকে র্যাপ করতে চাইছেন, বা আপনি কিভাবে পরিস্থিতি, এই সুযোগটা কিভাবে নিতে চাইছেন? আমরা আমাদের সংগঠনে একেবারে নিচের দিকের মানুষকে নিয়ে তো আমাদের সংগঠন, হুম, হুম, ফলে তারাই আসল। শ্রমজীবী অংশের মানুষ, খেতে খামারে যারা কাজ করে, হুম,
তারাই সবচেয়ে বেশি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই 2 মাসে যা যা ঘটনা ঘটল, ঘটনাটা আপাতত আপনারা পাক্ষিক উপরের দিকে দেখতে পাচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে আক্রান্ত হল ওরাই। গাঁয়ের গরিবরা ক্ষতিগ্রস্ত হল। গাঁয়ের গরিবরা আজও পর্যন্ত কাজ থেকে বঞ্চিত, কাজ পাচ্ছে না। আমরা কাজের জন্য গাঁয়ের গরিবদেরকে ঐক্যবদ্ধ করছি। 100 দিনের কাজ বন্ধ অনির্দিষ্টকালের জন্য। এখন সেটা বাদ দিয়ে ভিবিজি রামজি প্রকল্প আনা হয়েছে। যে প্রকল্পে গরিবদের যে সুযোগ ছিল সেই সুযোগটা নেই। গরিবদের জন্য যে রক্ষা কবচ ছিল, যে আইনগুলো ছিল, কাজ না পেলে তারা কোর্টে যাওয়ার সুযোগ ছিল। মজুরি চাইলেই কাজ চাইলেই তাকে কাজ দিতে হতো। 1 সপ্তাহের মধ্যে কাজ দিতে হবে, 15 দিনের মধ্যে মজুরি দিতে হবে, না দিলে সেটা সুদ সমেত ফেরত দিতে হবে। আবার রৌদ্রে যখন কাজ করবে তখন একটা শেড তৈরি করে সেখানে যদি মহিলারা কাজ করে, তার বাচ্চা যদি কেউ ধরে দেয় তাকেও মজুরি দিতে হতো। এই নানাবিধ গরিবদের জন্য এই আইনগুলো ছিল। আর সর্বশেষ যেটা ছিল, যদি কাজ বন্ধ থাকে সেটা 3 মাসের বেশি বন্ধ হবে না, আর 3 মাসের বেশি বন্ধ হলে গরিবরা কোর্টে যাবে। গরিবরা কোর্টে গেছে, সেই কোর্টে যাওয়ার ফলে কোর্ট নেতা মন্ত্রীদেরকে ডেকে পাঠিয়েছে, মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে, প্রধানমন্ত্রীকে ডেকে পাঠিয়েছে। এই কাজ বন্ধ করা যায় না। এত বড় অপমান গরিবদের। এই আইন, যে আইনে আমাদের মতন উচ্চ পরিবারগুলোকে, যারা দেশ দুনিয়া চালাচ্ছে, তাদেরকে হাজিরা দিতে হচ্ছে, এই আইন ভেঙে দাও। এই আইন তুলে দিল পার্লামেন্টে, যে না, এই আইন রাখা যাবে না। এই জন্যই একমাত্র গরিবদের এই অধিকার গরিবরা পাক, এরা কখনোই চায় না। তাই সরকার এটাকে তুলে দিল। আজকে জি রামজি যেটা করেছে 125 দিন, এই 100 দিনে এত আইন ছিল, তারপরেও তারা কাজ পেয়েছে কত? 40 দিন, 43 দিন, এর বেশি কাজ পায়নি। আর এই জি রামজির কোনো আইন নেই। কোথায় কাজ করবে সরকার পক্ষ ঠিক করে দেবে, চাইলেই কাজ পাবেন তার কোনো গ্যারান্টি নেই। কাজের গ্যারান্টি নেই আপনার। কাজ করার পরে যে আপনি টাকা পাবেন তারও কোনো নিশ্চয়তা নেই। তাহলে এইটাতে 125 দিন কাজ পেয়ে যাবে, এইটাকে মানতে হবে, এটা বিশ্বাস করবে, গাঁয়ের লোক বিশ্বাস করবে। আজকের গাঁয়ের লোক বুঝেছে যে না, এটা তো অন্যায়, এটা তো মিথ্যে। ফলে গাঁয়ের লোক আবার একটা জায়গায় হচ্ছে। ফলে আমরা গ্রামের সব গরিবকে একটা জায়গায় করে যা যা ঘটনা ঘটছে তা আমরা তাদের সামনে বলার চেষ্টা করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করছি। মানুষ বুঝুক, মানুষ বুঝে কোন দিকে যাবে মানুষকে ঠিক করতে হবে। পরিস্থিতি উপলব্ধি করতে আমরা সাহায্য করছি মানুষকে মাত্র। ফলে মানুষ এটাকে উপলব্ধি করছে। ইতিমধ্যে অনেক গ্রামে আমরা গ্রামে গ্রামে আমাদের ওই ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে বসা হচ্ছে, পাড়ায় চাঁটাই পেতে বসা হচ্ছে। আবার চাঁটাই পেতে মানুষের গল্প গুজব করে মানুষের অভিজ্ঞতাগুলো নেওয়া হচ্ছে। আমরা তাদের সমস্যাগুলোকে নিয়ে, তাদের আবেদনগুলোকে নিয়ে আমরা আবার পঞ্চায়েত, আবার বিডিও অফিসে যাওয়ার চেষ্টা করছি। ওরা দেখছে যে যাদের কিচ্ছু নেই তারাই আমাদের হয়ে লড়ে যাচ্ছে, করে যাচ্ছে। আমাদের যে কাজ, চিরন্তন যে কাজ, সেই কাজটার গতি বাড়াচ্ছি আমরা। আমাদের যে কাজ ছিল গ্রামে গঞ্জে, তার একটা গতি বাড়াচ্ছি আমরা। তখন একটু ভাঁটা ছিল, একটু কমতি ছিল, এখন আমরা তার গতি বাড়াচ্ছি। একটু দ্রুততার সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের কাছে পৌঁছানো, বর্তমান পরিস্থিতি তাকে বলা, এতে অন্যরা কেউ বলবে। সেটা কি পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করেই আপনারা ঘর গোছাতে? আমাদের কাছে দেখুন, সবসময় ভোট তো আমাদের কাছে লক্ষ্যবস্তু নয়। গরিব মানুষ আমাদের কাছে লক্ষ্যবস্তু। আমার সংগঠন যদি থাকে, ওরা যেভাবে ওই যে আপনার গুন্ডা দমন আইন আনছে, সে আইনতেও আমাদেরকে আটকাতে পারবে না, যদি আমরা সবাই একজোট হতে পারি। তা না হলে অনেককেই জেলে পাঠিয়ে দেবে বিনা বিচারে। আজকের বিনা বিচারে জেলে পাঠালে হাজার হাজার লোক ঘর থেকে বেরোবে, ফুটপাত লালে লাল হয়ে যাবে ঝান্ডা দিয়ে, আপনার হাইকোর্টের চত্বরে লালে লাল হয়ে যাবে। গরিব মানুষের উপস্থিতি, গরিব মানুষের ঢল নামবে। শুভেন্দু অধিকারী এটাও জানে যে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মতো নয়,
এখানে নানান সংগঠনের প্যারামিটার আছে, এখানে এক কথাতে সবটা করা যাবে। সেই জন্য রক্ষা কবচ তৈরি করছে, বিভিন্ন আইনগুলো আনার চেষ্টা করছে, আইনের বাঁধনে বাঁধতে চাইছে। সুতরাং আমাদেরকেও যখন আইনের বাঁধনে বাঁধতে চাইছি, আমাদের তখন আরো বেশি মানুষকে সে আইন সম্পর্কে সচেতন করতে হচ্ছে। বুঝতে পেরেছি। প্রদীপের তলাতেই অন্ধকার, এ প্রবাদ তো নিশ্চয়ই শুনেছেন, কিন্তু ওই অন্ধকার মোছার জন্য এক এক করে জ্বলে উঠছে প্রদীপ, এবং সেই প্রদীপ কিন্তু দেখা যাচ্ছে নিচু তলায়, অর্থাৎ গ্রামীণ অঞ্চলে। নিরাপদ সর্দার ক্ষেতমজুর সংগঠনের সম্পাদক এই ছবি, এই সম্ভাবনার কথাই তুলে ধরলেন আমাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিরাপদ, ভালো থাকবেন।